দলের জন্য সুন্দরী সাপ্লাই থেকে অভিনেত্রীদের ভোগ করা, নায়িকা নয়, পার্শ্ব চরিত্রের অভিনেত্রীদের বেশি বেশি ভোগ করার কাহিনী উঠে আসছে স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারের পর। মমতার প্রিয় ভাই প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, যিনি মেসির সঙ্গে ছবি তুলতে গিয়ে বড় কেলেঙ্কারি করেছেন, তারই ভাই স্বরূপ বিশ্বাসের কাণ্ড কারখানা শুনলে আপনারা চমকে উঠবেন, ঘেন্না হবে। এই যে সুন্দরী সাপ্লাইয়ের সুযোগ তিনি পেয়েছেন, এই সুযোগটা তাকে করে দিয়েছেন সততার প্রতীকও। তিনিও সুবিধা নিয়েছেন, আমি বলবো, আপনাদের দেখাবো। আর সেই কারণে স্বরূপের প্রতি সততার প্রতীকের ভালোবাসা কম নয়। নিজে হাতে পুরস্কার তুলে দিয়েছেন, আর রাজ্যের ছোট বড় মন্ত্রী থেকে তৃণমূলের মেজর সেজর নেতারা নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছেন, অভিনেত্রীদের কাছে পেয়েছেন। আর স্বরূপ নিজে অভিনয়ের কাজ দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, এই হিসাবে মোটা টাকা পুরস্কার নিতেন, মোটা টাকা। আগে টাকা দাও, তারপরে তুমি অভিনয়ের সুযোগ পাবে। ছেলেদের তো শুধু টাকা, আর মেয়েদের বলবো, সব কাহিনী আপনাদের বলবো, সব কাণ্ড কারখানায় স্বরূপের আমি ফাঁস করব। তার আগে বলি, এখনো যারা শুধুই আমার ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, অনেক মানুষের কাছে পৌঁছে দিন, শক্তিশালী করুন পিনাক্কি বলছেকে। কিভাবে অভিনেত্রীদের ভোগের এবং রাজনীতির জন্য ব্যবহার করেছে বিশ্বাস অ্যান্ড কোম্পানি, সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। এই গুণধরের নাম স্বরূপ বিশ্বাস। পদবিটা বিশ্বাস হলেও তাকে বিশ্বাস করা যেত না, কিন্তু উপায়ও নেই, কাজ পেতে হবে তো। তার মানে কাজের বিনিময়ে অর্থ থেকে শরীর অনেক কিছুই দিতে হয়েছে অভিনেতা অভিনেত্রীদের। এখন স্বরূপ গ্রেপ্তারের পর যা প্রকাশ্যে আসছে এবং অনেকেই যেভাবে মুখ খুলছেন, তাতে এই প্রশ্নটা উঠছে, এতদিন তারা চুপ ছিলেন কেন? প্রথম কথা হচ্ছে, ডাইনিতন্ত্রের অবসান হয়েছে রাজ্যে, এখন তাই ভয়টা নেই, ভরসা হচ্ছে যে শাস্তি হবে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে মুখ খোলায় স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন, এত বড় ঘটনাটা ঘটেছে। টালিগঞ্জে স্বরূপ কথায় কথায় ব্যান করে দিতেন, এমনকি তৃণমূলের সাংসদ দীপক অধিকারী, বড় অভিনেতা, এমন একজন নায়ক পরিচালক প্রযোজককে এমন একজন নায়ক তথা প্রযোজককে ব্যান করে দিতে চেয়েছিলেন স্বরূপ বিশ্বাস। এবার চতুর্থবার সততার প্রতীকের সরকার হলে দেবকে ব্যান করে দেওয়া হতো, এই আশঙ্কা দেব নিজে প্রকাশ করেছেন। মদন মিত্র তো চিরকালই সুন্দরী সঙ্গী কাছে পেতে ভালোবাসেন, সব পাখিতেই মাছ মেরে খায়, মাছরাঙাটা কলঙ্কিনী। মদন মিত্রের নাম শুনলেই এগুলো মনে হয়, কিন্তু তৃণমূলের আরও নেতা মন্ত্রীরা কিভাবে স্বরূপের থেকে সুযোগ নিতেন এবং স্বরূপ কিভাবে সুন্দরী সাপ্লাই করতেন, সে কাহিনী বলবো। সে কাহিনী বলার আগে একটু টালিগঞ্জের যে কান্না সেটাও জানানো দরকার। টালিগঞ্জের এই সর্বা হয়ে ওঠা, মানে তৃণমূল ক্ষমতায় আসার পর এই স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হিলনেই চলতো যাবতীয় শুটিংয়ের কাজ। স্বরূপের গ্রেপ্তারি হলো একজন মহিলার অভিযোগের ভিত্তিতে। আপনারা জানেন তিনি মেকআপ আর্টিস্ট, সেই রূপটান শিল্পীর যে অভিযোগ, তিনি স্বরূপের বিরুদ্ধে আগেও অভিযোগ জানিয়েছিলেন, কিন্তু তখন স্বরূপের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার স্বরূপ জেলে গেছে, আর তারপর সেই মহিলা বলেছেন, রাক্ষসটাকে জেলে পৌঁছে দিতে পেরেছি, খুব আনন্দ হচ্ছে। এই আনন্দ তিনি বলছেন শুধু আমার জন্য নয়, সবার জন্য। ওকে দেখলে মন থেকে ঘেন্না আসতো। একটা মানুষ টাকা পয়সার ভোগী, নারী লিপসু,
সেই সঙ্গে ওই মহিলা বলেছেন, ওই শিল্পী, রূপটান শিল্পী বলেছেন মেয়েদের নিয়ে অবৈধ কারবার ছিল। একই সঙ্গে ওই মহিলা মানে ওই রূপটান শিল্পী বলেছেন মেয়েদের নিয়ে অবৈধ কারবার ছিল স্বরূপের। স্বরূপের লোকেরা যখন স্বরূপের বিরুদ্ধে এই মহিলা অভিযোগ করেন, স্বরূপের লোকেরা তাকে পরামর্শ দেন, তুমি বরং এসব না করে ওদের মহিলা সরবরাহ করো, ওদের প্রতি সপ্তাহে নতুন নতুন নারী সঙ্গের দরকার হয়। আমার বলতে লজ্জা লাগছে, কিন্তু যেটা শুনেছি সেটা বলা দরকার। ওই মহিলাকে বলা হয় একদিন বা দুদিন স্বরূপ বিশ্বাস বা বাপি মালাকারের শয্যা সঙ্গী হয়ে যাও। মহিলা হতবাক হয়ে গিয়েছিলেন। তিনি বলছেন কথাটা শোনার পর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। দুই কন্যার মা, তাকে সংসার চালাতে হয়, একলা মা তিনি এটা শুনেছেন যে স্বরূপ বিশ্বাসের সঙ্গে বিছানায় শুতে হবে। আর এই বাপি মালাকার তিনি হচ্ছেন এই যারা আর্টিস্ট ফোরামের মধ্যে নানা রকম গিল্ড আছে, তো 26টা গিল্ড, তার মধ্যে যে মেকআপ আর্টিস্টদের গিল্ড, যেই গিল্ড না চাইলে ওই রূপটান শিল্পী কাজ পাবেন না, তার কর্তা। এই 26টা গিল্ডে এই স্বরূপের অনেক ছোট ছোট মাথা ছিল, সেই মাথারাও ভোগ করেছে। একজন নারীকে এই কথাটা বলা হয়েছে। প্রথমত তাকে প্রস্তাব দেওয়া হচ্ছে তুমি মেয়ে সরবরাহের কাজ করো, তারপরে বলা হচ্ছে তুমি নিজে শয্যা সঙ্গী হও। কে স্বরূপ? 2011 সালের আগে থেকেই তৃণমূল করতেন, কিন্তু কোনো পদ ছিল না। আর দাদা মন্ত্রী হবার পর তিনি হয়ে উঠলেন টালিগঞ্জের সর্বেসর্বা। একটা সময় টালিগঞ্জ অঞ্চলে কেবল টিভির ব্যবসা ছিল, আর ওই অটো ইউনিয়নের নেতা ছিলেন না, দাদাগিরি করতেন। আর একটা ছিল সুরুচি সংঘ, তার ক্লাব। পরবর্তীকালে যে ক্লাবের পুজোটা মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো নামে বিখ্যাত হয়ে ওঠে, কাতারে কাতারে মানুষ যেতেন। এই পুজোটাকে বিখ্যাত করেছেন কে? বিখ্যাত করেছেন বহিষ্কৃত মুখ্যমন্ত্রী। সততার প্রতীক বলতেন নিজেকে, সেই সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতি বছর মুখ্যমন্ত্রী হওয়ার পর যখন ওই 100-150 পুজোর উদ্বোধন করতেন, তার প্রথম উদ্বোধনটা হতো সুরুচি সঙ্গে। ফলে সেটায় মিডিয়া কভারেজ বেশি হতো। স্বরূপ অরূপ দুই ভাইকে দুপাশে রেখে করতেন। আর এই যে ছবিটা তৈরি হতো, এই ছবিটা ভাঙিয়েই তো স্বরূপ সারা বছর তার ভোগের ব্যবসা আর দলের সুন্দরী সাপ্লাইয়ের কাজটা করে যেতে পারত। কারণ সবাই জানে এবং ছবি দেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাতে এই স্বরূপকে পুরস্কার দিচ্ছেন, পুষ্পস্তবক তুলে দিচ্ছেন। সবাই জানতো মুখ্যমন্ত্রীর হাত আছে স্বরূপের মাথার উপরে, আর দাদা মন্ত্রী, তাই স্বরূপের কথা মেনে নিতে বাধ্য হতো। প্রথম সারির যারা অভিনেত্রী তাদের কথা আমরা শুনি, তাদের খেয়াল রাখি, কিন্তু একটা সিনেমায় বা একটা সিরিয়ালে পার্শ্ব চরিত্রের যে সুযোগটা পেতে হয়, সেই সুযোগ পেতে অনেক অনেক মূল্য দিতে হয়েছে। ওই ছবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি, আর তার দৌলতে এই স্বরূপদের ব্যবসা যেটা, সেটা ছিল হচ্ছে ফেলো করি মাখো তেল। টাকা দিলে যে সব কিছু পাওয়া যায়, নিজের একটা ছোট্ট গন্ডি টালিগঞ্জ, তার মধ্যে প্রমাণ করে দিয়েছে এই বিশ্বাস ব্রাদার্স। টাকা দিলে কাজ পাওয়া যাবে, টাকা দিলে ছবির অনুমোদন পাওয়া যাবে, শুটিং করা যাবে, এমনকি গিল্ডের কার্ডও পাওয়া যাবে, তার জন্য কাজ জানতে হবে না। এসব কথা না স্টুডিও পাড়ায় ফিসফাস শোনা যেত অনেক আগে থাকতে, আমরা সাংবাদিকরা শুনতাম, কিন্তু কোনো অভিনেতা অভিনেত্রী সাহস করে বলতেন না। কেউ কেউ বলেছেন, তাদের প্রত্যেককে ব্যান করে দেওয়া হয়েছিল। এখন স্বরূপ গ্রেপ্তার, তারপর রাগ ঢাক না রেখেই
স্বরূপের স্বরূপ উন্মোচন শুরু করেছেন অভিনেতা অভিনেত্রী কলাকুশলীরা। এই যে স্বঘোষিত টালিগঞ্জের নেতা ছিলেন তিনি তাকে যদি কেউ তেল দেয় বা টাকা দেয়, বিন্দু মাত্র কাজ না জানলে তাকে গিল্ডের ওই কার্ড দেওয়া হতো। কেউ অভিনয়ের, কেউ টেকনিশিয়ান হিসেবে কাজ পেতেন। তারা কেউ অটো চালক, কেউ হকারি করেন। তারা মূলত তারা কি করতো, তারা বাইক নিয়ে এই স্বরূপ বিশ্বাসের চেলা হিসেবে শুটিং পাড়ায় ঘুরে ঘুরে মস্তানি করতেন। পরিচালক, প্রযোজক, অভিনেতা, কলাকুশলীদের হুমকি দেওয়া কাজ। কিন্তু বাধ্যতামূলকভাবে প্রযোজকদের এই চেলাচামুন্ডা স্বরূপের তাদেরকে কাজে নিতে হতো প্রয়োজন না থাকলেও। তারা সকালবেলা আসতেন, এসে রেজিস্টারে সই করে চলে যেতেন অটো চালাতে, হকারি করতে। যে কোনো শুটিংয়ে লাঞ্চ দিতেই হয়, লাঞ্চ ব্রেকের খবর পেয়েই তারা চলে আসতেন, এসে খাওয়া দাওয়া করে আবার চলে যেতেন হকারি করতে, অটো চালাতে। রাতে শুটিং যখন শেষ হলো তারা খবর পেতেন, আসতেন এবং পারিশ্রমিকটা বুঝে নিতেন। গোটা টাকাটা নিজে পেতেন না নিশ্চয়ই, একটা অংশ স্বরূপ বিশ্বাসের ঘরে চলে যেত। এই যে ফুতুরে গিল্ড কর্মী তৈরি করা, কিভাবে জানেন? একটা শুটিংয়ে 120 জন নিতেই হবে। ধরা যাক একটা ছোট কাজ হচ্ছে, সেই কাজে এতজনকে নিয়ে কাজ করার দরকার নেই এবং করলে খরচ বেড়ে যাবে, কিন্তু নিতেই হবে। একজন পরিচালক বলছেন আমার একজন ওই ট্রলিম্যান দরকার, মানে ক্যামেরাটা যে ট্রলিতে রেখে ট্রলিটা ঠেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু স্বরূপের নিয়ম বেঁধে দেওয়া, একজন নেবে, তার সঙ্গে 3 জন অ্যাসিস্ট্যান্ট নিতে হবে, যারা পাশে দাঁড়িয়ে থাকবে, তারা হকারি করতে চলে যাবে, তারা অটো চালাতে চলে যাবে, ফিরে এসে টাকাটা নেবে। এই সব করতে করতে এই স্বরূপ বিশ্বাসের প্ল্যানিংয়ে শুরু হয় গুপি শুটিং। এই গুপি শুটিং বিষয়টা কি আপনাদের একটু খুলে বলি। এত খরচ খরচা না করে অনেক প্রযোজক কি করতেন, ছোটোখাটো কাজের জন্য গোপনে কোনো একটা বাড়ি ভাড়া নিয়ে কোথাও একটা শুটিং করে নিতেন, অল্প কিছু কর্মী নিয়ে, মানে যেটুকু তার প্রয়োজন সেটুকু নিয়ে, যাতে প্রোডাকশন কস্ট কমানো যায়। ধরুন একটা 20 সেকেন্ডের বিজ্ঞাপন তৈরি হবে, তার জন্য 120 জন লোককে নিয়ে গেলে যে বাড়িতে শুটিং বা যে ফ্লোরে শুটিং, সেখানে তাদের থাকার জায়গা নেই। ফলে ছোট একটা টিম নিয়ে তারা কাজ করতেন। আর এই স্বরূপের যে পোষা বাহিনী, সেই বাহিনী বাইক নিয়ে খুঁজতো কে কোথায় গুপি শুটিং করছে। আর এই গুপি শুটিং ধরে ফেলার পর মোটা টাকার জরিমানা প্রযোজকরা বেশিরভাগ ক্ষেত্রে দিতে বাধ্য হতেন, কারণ শুটিংটা আধখানা হয়ে গেছে। যে সংস্থার হয়ে বিজ্ঞাপন বা ওই কাজটা করা হচ্ছে, তাদেরকে কাজটা নির্দিষ্ট সময়ে দিতে হবে, আবার নতুন করে শুটিং করা সম্ভব নয়, তখন এই জরিমানার টাকা দিতে হতো। আপনারা শুনলে আশ্চর্য হবেন, টালিগঞ্জে যে কোনো শুটিং হলে কোন কোম্পানির থেকে গাড়ি নিতে হবে, কে ব্রেকফাস্ট সাপ্লাই করবে, কে লাঞ্চ দেবে, কোথা থেকে টেবিল চেয়ার আসবে, কোথাকার মিনারেল ওয়াটার আসবে, সব কিছু ঠিক করতো এই স্বরূপ বিশ্বাস অ্যান্ড কোম্পানি। তাতেই 50 টাকার ব্রেকফাস্ট হতো 80 টাকা, 120 টাকার লাঞ্চের দাম পড়তো 200 টাকা। এই রাজ্যের ইন্ডাস্ট্রি এমনি এমনি ভেঙে পড়েনি, ফিল্ম ইন্ডাস্ট্রি ভেঙে পড়েছে এই কারণে। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী অনেক আশা নিয়ে 2011 সালে যখন এলেন, বলেছিলেন তিনি ফিল্ম সিটি তৈরি করবেন, যেখানে একটা জায়গায় নিয়ম মেনে কাজ হবে, উত্তরপাড়ায় হবে বললেন। তারপর বললেন না, আমি ওটা পশ্চিম মেদিনীপুরের গর্বে তাই করব। তারপর ঠিক হলো উত্তরবঙ্গে করবেন, কোথাও করলেন না। সেই সব এলাকার জমির দাম বেড়ে গেল, প্রমোটাররা টাকা লুটলো। প্রমোটার মানে তো দলেরই নেতারা, তার ভাই। সততার প্রতীক বলে বলে তিনি কি সততা করেছেন একবার ভাবুন। কিন্তু সবচেয়ে বড় কথা কি জানেন, এই রাজ্যের ভবিষ্যৎটা নষ্ট হয়েছে। বাংলা থেকে এখন অনেকেই উত্তরপ্রদেশে বা অন্যত্র শুটিংয়ের কাজে যান, কিন্তু অন্য রাজ্য থেকে সিনেমা করতে কেউ বাংলায় আসে না। কেন?
বিদেশিরাও না। একটা ডকুমেন্টারি বানাতে কোনো বিদেশি এলে তার কাছ থেকে কলা কুশলী এসবের জন্য যে খরচ, সেই খরচটা দ্বিগুণ বা তিনগুণ করে দেওয়া হয় অন্য রাজ্য থেকে কাজ করতে এলেও। ধরে দেখ, দক্ষিণের কোনো সিনেমা বা মুম্বাইয়ের কোনো সিনেমা, তার যে প্রয়োজন কলকাতার একটা সিন, তারা সেট তৈরি করে নেন, এখানে এলেও 1-2 দিনের কাজ তারা করে চলে যান, কারণ এখানে খরচটা 3 গুণ। কিন্তু 3 গুণ হলেও যদি শিল্পীরা, কলাকুশলীরা যদি টাকাটা পেতেন, তাও কথা ছিল। প্রতিটি কিছুর ভাগ স্বরূপ বিশ্বাসের কাছে। আর এসব নিয়ে যারা মুখ খুলেছেন তাদেরকে কাজ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল, তাদের ব্যান করা হয়েছিল। এ নিয়ে মুখ খুলেছিলেন পরমব্রত, অনির্বাণ, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো শিল্পীরা। তাদেরকে শেষে কৌশিক, পরমব্রতদের ভিডিও করে সমাজ মাধ্যমে পোস্ট করে ক্ষমা চাইতে হয়, কারণ স্বরূপ বিশ্বাসের নিদান ছিল ক্ষমা না চাইলে, প্রকাশ্যে ক্ষমা চেয়ে পোস্ট না করলে কাজ পাওয়া যাবে না। রুদ্রনীল ঘোষ, তার অপরাধ, তিনি বিজেপি করেন। বাংলার যেসব এই সময়ের ভালো মানের অভিনেতা, তাদের মধ্যে একজন রুদ্রনীল ঘোষ, বছরের পর বছর বসে থেকেছেন, একটা কাজ পাননি। আর বাংলা নিজের মেয়েকেই চায় বলে ক্ষমতায় যিনি এসেছিলেন, বাংলার প্রথম মুখ্যমন্ত্রী, তিনি সব জেনে শুনে দেখেছেন যে বাংলার অভিনেত্রী হতে চাওয়া, সিনেমার কলা কুশলী হতে চাওয়া মেয়েদের কিভাবে কম্প্রোমাইজ করতে হয়েছে, শরীর দিতে হয়েছে। লজ্জা লাগছে বলতে। অভিনেতা দেব, যিনি তৃণমূলের সাংসদ ঘাটালের, তিনি বাংলার অন্যতম সেরা অভিনেতা, হিরো, তাকে পর্যন্ত ব্যান করার পরিকল্পনা করেছিল স্বরূপ বিশ্বাস। দেব নিজে বলেছেন, এবার ভাগ্যিস আমাদের দল ক্ষমতায় আসেনি, যদি তৃণমূল আবার ক্ষমতায় আসতো তাহলে আমাকেও ব্যান করে দেওয়া হতো। মিঠুন চক্রবর্তীকে কেন তার ছবিতে কাজে নেওয়া হয়েছে, কেন মিঠুন বিজেপিতে যোগ দেওয়ার পর দেবের সিনেমায় কাজ করছেন, তার জন্য নন্দনে মুক্তি পায়নি দেবের ছবি। মাথার উপর দিদির হাত। স্বরূপ গ্রেপ্তার হওয়ার পর দেব বলেছেন, আমার কাছেও তো ভুরি ভুরি অভিযোগ আসতো, কত মেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে স্বরূপের হাত থেকে বাঁচতে। এসবকে জানতেন না, এসব জানতেন না মমতা বন্দ্যোপাধ্যায়। দেবের দাবি, আমি নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার নেত্রীকে বারংবার সবটা জানিয়েছি, কিভাবে অরাজকতা চলছে টালিগঞ্জে আমি বারবার জানিয়েছি। কিন্তু কেন মমতা চুপ করে থাকতেন? কারণ এই যে সুন্দরী সাপ্লাই, এই সাপ্লাইয়ের সুযোগটা তিনিও তো নিতেন। তার কোনো মিটিং মিছিল দেখবেন, তার দুপাশে পিছনে সুন্দরী মুখ চাই। এই সাপ্লাইয়ের কাজটা করতেন তো স্বরূপ বিশ্বাস। একটু ওপর মহল, মিমি নুসরত হলে অরূপ বিশ্বাস। ইসকনের রথে মুসলিম হওয়া সত্ত্বেও সুন্দর মুখ নুসরতকে বারংবার নিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাপে পড়ে ইসকনের সন্ন্যাসীদের সেটা মেনে নিতে হয়েছে। বলছি না, ডাইনিতন্ত্রের অবসানের পর জানা যাচ্ছে তো বাংলায় কি কি হয়েছে। আমরা বারংবার বলেছি, কিন্তু সব তো বলে ওঠা হয়নি, কারণ এত সব আমাদেরও জানা ছিল না। দিদির মিটিং মিছিলে দেখবেন, কাছিচির মিটিং যখন হয়েছে, আবার 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ, সেখানেও সুন্দরী মুখ চাই। হয়তো ভিড় টানার জন্য ব্যবহার করতেন। কাজ ফেলে অভিনেত্রীদের এইসব মিটিং মিছিলে আসতে হতো। শরীর তো বটেই,
অনেককে কেরিয়ার নিয়েও কম্প্রোমাইজ করতে হয়েছে, শুধু তৃণমূলকে খুশি রাখতে হবে, স্বরূপ বিশ্বাসকে খুশি রাখতে হবে, তাহলে অরূপ বিশ্বাস খুশি হবেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় খুশি হবেন। এই কারণে ভাবা যায় তিনি নাকি বাংলার মেয়ে হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। তিনি তো কলকাতা দক্ষিণের মেয়ে, আর কলকাতা দক্ষিণেই তো এই ঘটনাগুলো চলেছে। শুধু দিদি নয়, দলের অন্য নেতাদেরও নারী চাই, আর নারী সাপ্লাইয়ের কাজটা করত বিশ্বাস ব্রাদার্স। দাদা অরূপের সঙ্গে অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক কিছু শোনা যায়, শোনা কথায় নাই বা কান দিলাম, কিন্তু এটা তো ঠিক যে 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এখন অনন্যা বন্দ্যোপাধ্যায়। কে করে দিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় না চাইলে অরূপ বিশ্বাসের বান্ধবী কোনোদিনও রাজনীতি না করে কাউন্সিলর হতে পারেন? তিনি কিছুই জানেন না, বোঝেন না, তাই তো পুরসভার অধিবেশনে একবার একটা যৌনগন্ধি গল্প বলে তিনি ফেঁসে গেছিলেন। এমন গল্প বলেন, প্রথমে বিজেপি এবং পরে তৃণমূলের কাউন্সিলররাও তার বিরোধিতা করেন। শেষে পুরসভার যে অধিবেশনে যে মিনিটস লেখা হয় সেখান থেকে ওটা মুছে ফেলা হয়। যেসব সংবাদ মাধ্যম ওই খবরটা করেছিল তাদেরকেও নিয়ম মেনে ওই যে গল্পটা মুছে ফেলতে হয়। এই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের না একটা বিখ্যাত ফেসবুক পোস্ট আছে, সফল হওয়ার একটাই পদ্ধতি। তলায় অরূপ বিশ্বাসের সঙ্গে তার ছবি, সেখানে লেখা ছিল, আমার মনে নেই পুরোটা, কিন্তু অরূপ বিশ্বাসকে কত রাতে ফোন করা যায়, কবার রিং হলেই তিনি ফোন ধরে সব সমস্যার সমাধান করে দেন। সফল হওয়ার একটাই পদ্ধতি। হ্যাঁ, টালিগঞ্জে এটাই প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, স্বরূপ বিশ্বাসকে খুশি করাই হচ্ছে, অরূপ বিশ্বাসকে খুশি করাই হচ্ছে সফল হওয়ার একমাত্র পদ্ধতি। অনেকে কম্প্রোমাইজ করেছেন, কিন্তু তারা লজ্জায় সেটা বলবেন না, বলার দরকার নেই। যেটুকু প্রকাশ্যে এসেছে তাতেই অনেক গুরুতর পাপ সামনে এসেছে। এই লজ্জা যত কম প্রকাশ্যে আসে তত ভালো। মদন মিত্র, আমি বলছিলাম চিরকালই তিনি সুন্দরী সঙ্গ ভালোবাসেন, কিন্তু বাকি নেতা মন্ত্রীরা জন্মদিন থেকে পুজো সবেতে, এমনকি বেড়াতে যাওয়ার সঙ্গী হিসেবে অভিনেত্রীদের বেছে নিয়েছেন তারা বিনা পারিশ্রমিকে। শুধু তারা কাজ পাবেন বলে স্বরূপ বিশ্বাসের কথা মেনে নিয়েছেন, তারা আজকে মুখ খুলছেন। এসব গোপন কাজের তার ছবি পাওয়া যায়, কিন্তু প্রকাশ্যে সুজিত বসু থেকে ব্রাত্য বসু তো আবার অভিনেতাও, তিনি বলতে পারবেন, যদিও দীর্ঘদিন তার কোনো খোঁজ খবর নেই, কোথায় আছেন জানি না, হেরে যাওয়ার পর তাকে আর কেউ দেখেনি। তিনি বলবেন আমি তো সহকর্মীদের সঙ্গে ছবি তুলেছি। যাই হোক, দেবাশিস কুমার, ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলকেই দেখা গেছে টালিগঞ্জের নায়িকাদের নিয়ে আগ্রহ কম নয়। সায়নী ঘোষ তো বলেছেন যে তিনি যখন যুব সভাপতি হলেন তখন আলাদা করে প্রশিক্ষণ দিতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছি না, রাজ্যে ডাইনিতন্ত্রের অবসান হওয়ার পর এই যে ভয় কেটে গেছে, ভরসা এসেছে কিছুটাও, এইটুকু ভরসাতেই এত এত কিছু সামনে আসছে। জানি না আরো কি আরো কত লজ্জা সামনে আসবে কে জানে। সুরুচি সংঘ দুর্গাপূজার জন্য বিখ্যাত, সেই দুর্গাপুজোর যে ক্লাব, সেই ক্লাবের যে ঘর সেটা 5 স্টার হোটেলের মতো। সুরেন্দ্রনাথ কলেজে ছাত্রদের ভোগের ঘর, সেটাও হোটেলের ঘরের মতো, তার সঙ্গে অ্যাটাচ বাথরুম, এবং অসৎ কাজ, যৌন কর্ম, তার সব আনুষঙ্গিক জিনিসপত্র। প্রাক্তন বিধায়কদের, মন্ত্রীদের গুদামে কি কি সব পাওয়া যাচ্ছে। লজ্জা, এইসব লজ্জা নিয়ে আমাদের থাকতে হবে, জানতে হবে। আপনারা জানেন ইউটিউব এই চ্যানেলে মেম্বারশিপের সুবিধা চালু করেছে। পিনাক কি বলছে পাশে দাঁড়াতে ইতিমধ্যেই অনেকে মেম্বারশিপ নিয়েছেন, তাদের জন্য বিশেষ সুবিধা চালু হয়েছে। আরও অনেকে মেম্বারশিপ নিন, বিশেষ সুবিধা নিন, এবং মনে রাখবেন এই বাবদ উপার্জিত অর্থ আমি হিন্দুত্বের জন্য কোনো শুভ কাজে খরচ করব। আজকের প্রতিবেদন কেমন লাগলো জানিয়ে অবশ্যই মন্তব্য করবেন। ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করবেন। আপনারা খুব খুব ভালো থাকবেন।